রূপকথা, চুপকথা, গৌরব গাথা, গোল উৎসব, চ্যাম্পিয়ন্স লিগে নাইট আউট, লা লিগা রমরমা, প্রিমিয়ার লিগে ধস, কোয়ার্টার ফাইনালে কে কাকে করবে বশ। ঈদের আগে এক পশলা চ্যাম্পিয়ন্স লিগ পাঁচমিশালি, যা আপনি দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, সবকিছুই 5 পয়েন্টে। নাম্বার 1, শুরু আমরা করতে চাই বার্সেলোনাকে দিয়ে, আ গেম অফ টু হাফস। নিউ ক্যাম্পে এতদিন পরে বার্সেলোনা ভরা মাঠে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ম্যাচে, এবং সেই ম্যাচে তারা 7 গোলে জিতেছে ম্যাচটা, মানে 7-2 আর 1 উইকেট মিলিয়ে 8-3 ব্যবধানে নিউক্যাসল ইউনাইটেডকে তারা উড়িয়ে দিয়েছে। প্রায় 7 বছরের একটা ব্যবধান বার্সেলোনার গেছে এই নিউ ক্যাম্পে ভরা গ্যালারিতে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট ফেজের কোনো ম্যাচ খেলতে। সবশেষ তারা এই মাঠে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট ফেজের ম্যাচ খেলেছিল 2019 সালে লিভারপুলের এগেনস্টে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফার্স্ট লেগ। সেকেন্ড লেগটা যদিও তাদের মন মতো আর যায় নাই, কিন্তু ওই স্মৃতিটা তারা অনেকটুকু ফিরিয়ে এনেছে আরেকটা উৎসবের রাত পার করে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। যদিও রাতটা তাদের জন্য একেবারেই সহজ ছিল না। ফার্স্ট হাফ গেছে একরকম, সেকেন্ড হাফ গেছে পুরোপুরি আলাদা। সেকেন্ড হাফে রবার্ট লেভানডস্কি যেমন খোলস ছেড়ে বেরোলেন, লামিন ইয়ামালরা শুরু থেকে ছিলেন, রাফিনিয়া শুরু থেকে ছিলেন, এরপরে একরকম বুলডোজার চাপিয়ে দিয়ে নিউক্যাসল ইউনাইটেডকে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। কিন্তু বার্সেলোনা যে এইভাবে এত বড় ব্যবধানে ম্যাচটা জিতবে, সেটা ফার্স্ট হাফে হয়তো অনেকেই কল্পনা করতে পারেন নাই। স্পেশালি নিউক্যাসল ইউনাইটেড যেভাবে জবাব দিচ্ছিল, এরপরে বার্সেলোনা ভক্তরা কিছুটা দুশ্চিন্তায় পড়বেন যে তাদের দল এই টুর্নামেন্টের সামনের দিকে যখন তুলনামূলক আরও শক্তিশালী দলের মুখোমুখি হবে, তখন এই ডিফেন্স লাইন দিয়ে আসলেই বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগটা জিততে পারবে কি না। নিউক্যাসল একটা পরিষ্কার প্ল্যান নিয়ে বার্সেলোনার এগেইনস্টে খেলতে নেমেছিল। লামিন ইয়ামালরা বা রাফিনিয়ারা চেষ্টা করছিলেন নিউক্যাসল ইউনাইটেডকে মাঝ বরাবর আঘাত করতে, আর নিউক্যাসল চেষ্টা করছিল মাঠটাকে বেশ বড় করে উইং দিয়ে অ্যাটাক সাজাতে এবং বার্সেলোনার ওই হাই ডিফেন্সিভ লাইনের সুবিধাটা কিছুটা হলেও নিজেদের করে নিতে। সেই সুবিধা তারা আদায় করতে পেরেছে একবার হয়তো ডিফেন্সিভ এররে নিউক্যাসল ইউনাইটেড বার্সেলোনার বিপক্ষে গোল করেছে, কিন্তু বার্সেলোনা আলটিমেটলি প্রোগ্রেস করেছে, কারণ ওই মাঝ বরাবর নিউক্যাসল একেবারে ফাঁকা রেখে দিয়েছিল। যেহেতু তারা মাঠ বড় করে খেলার চেষ্টা করছিল, ওই মাঝের জায়গা দিয়ে বার্সা একের পর এক অ্যাটাক করে গেছে এবং গুনে গুনে তারা 7 গোল দিয়েছে। আরও বেশি গোল বার্সেলোনা দিতেই পারত। এই গেল ম্যাচের ট্যাকটিক্যাল পার্ট। কিন্তু বার্সেলোনা যে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠে গেল, এরপরে তারা সেমিফাইনালে যেতে চায়, তারা ফাইনালে খেলতে চায়, তারা 2015 সালের পরে আরও একবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে চায়। এটা আসলে কতখানি সম্ভব, এটা আমরা নিউক্যাসলের এই ম্যাচ দিয়ে আসলে কতটুকু বুঝলাম? আমরা দুটো জিনিস বুঝলাম। এক হচ্ছে বার্সেলোনার অ্যাটাক সম্ভবত এই মুহূর্তে বিশ্বের সেরা, সেটা আমাদেরকে ডেটাও বলছে। এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে বার্সেলোনা 30 গোল করেছে, কিন্তু কথা হচ্ছে বার্সেলোনার চেয়ে বেশি গোলও আছে, মানে পিএসজিরও আছে, ক্লাব ব্রুজেরও আছে, কিন্তু এই দুটো দল চ্যাম্পিয়ন্স লিগে আরও বেশি ম্যাচ খেলেছে। বার্সেলোনাকে যেহেতু সরাসরি এই রাউন্ড অফ 16 থেকে খেলতে হয়েছে এবং পিএসজিদের যেহেতু এক্সট্রা দুটো ম্যাচ খেলতে হয়েছে, তাই ম্যাচের সংখ্যা পিএসজির আরও বেশি। ক্লাব ব্রুজের ক্ষেত্রে কোয়ালিফায়ার সহ আরও বেশি তাদের ম্যাচের সংখ্যা, কিন্তু বার্সেলোনা তার মানে এই পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের হাইয়েস্ট স্কোরিং টিম। আপনি এতে হয়তো অবাক হবেন না, মানে রাফিনিয়া, লেভানডস্কি, লামিন ইয়ামালরা ফর্মে থাকলে কি হতে পারে আপনি সেটা জানেন। মানে 37 বছর বয়সী রবার্ট লেভানডস্কি এক ম্যাচে জোড়া গোল করলেন এবং সবচেয়ে বুড়ো বয়সে চ্যাম্পিয়ন্স লিগে জোড়া গোল করার রেকর্ড তার। রাফিনিয়া আরও একবার চ্যাম্পিয়ন্স লিগে তার ঝলক দেখিয়েছেন। লামিন ইয়ামাল গোল করেছেন, অনেকগুলো গোলে তার অবদান আছে। ইনফ্যাক্ট রাফিনিয়ার তো 7 গোলের 6টার ভেতরে অবদান আছে। এইরকম ফ্রন্ট লাইন থাকলে পরে যখন ফেরান তোরেস অথবা ফার্মিন লোপেজের মতো সাপোর্ট আপনি পান, তখন আপনি সেই দলটাকে অ্যাটাকের দিক থেকে এগিয়ে রাখতেই পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে বার্সেলোনা তাদের ওই ডিফেন্সিভ লাইন আসলে ঠিক করবে কি না। আগের বারের উদাহরণ টানা যেতে পারে। আগের বার হান্সি ফ্লিকের দল ইন্টার মিলানের সঙ্গে যেভাবে যেতেও আর পরের রাউন্ডে যেতে পারলো না, মানে ফাইনাল পর্যন্ত পৌঁছতে পারলো না, তার একমাত্র কারণ তাদের গোল হজম করার বদ অভ্যাস। আপনি হয়তো এক ম্যাচে 5 গোল দিতে পারেন, 5 গোল দিয়ে 4 গোল খেতেও পারেন এবং তাতে আপনি ম্যাচ জিতে পরের রাউন্ডেও যাবেন, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ আপনাকে সবসময় সেটা অ্যালাউ করবে না। স্পেশালি বিগ টিমের এগেনস্টে আপনি কয়টা গোল করবেন? 5টা করবেন, 6টা করবেন, 7টা করবেন, হ্যাঁ কোনো দিন হবে, কিন্তু কোনো দিন হবে না। এবং ওই কোনো দিন না হওয়ার কারণেই বার্সেলোনা গত 10 বছর ধরে ধারাবাহিকভাবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়েছে।
এই দশা যদি বার্সেলোনা পাল্টাতেই চায় তাহলে তাদের ওই গোল করা তারা যেটা করছে সেটা তো করতেই হবে, কিন্তু বার্সেলোনাকে ডিফেন্সিভ স্ট্রাকচারে আসলেই মনোযোগী হতে হবে। এর বাইরের কিছু বোধহয় আর সম্ভব নয় বার্সেলোনার পক্ষে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর ক্ষেত্রে। এবং এটাই আমাদের এই 1 নম্বর পয়েন্ট, যে আ গেম অফ টু হাফস, এটা শুধুমাত্র আ গেম অফ টু হাফস নয়, বার্সেলোনাকে ওই 2 হাফের দিকেও বোধহয় চিন্তা করতে হবে যদি তারা চ্যাম্পিয়ন্স লিগ জিততে চায়। এবং কোয়ার্টার ফাইনালে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ, আর একটা স্প্যানিশ টিম যারা হয়তো অ্যাটাকের দিক থেকে অত বেশি সপ্রতিভ নয়, কিন্তু এই আতলেতিকো মাদ্রিদের কাছে তো বার্সেলোনা কোপা দেল রের ম্যাচে হেরেছে। এবং আমরা এই সিজনে যতগুলো ম্যাচ দেখা যায় বার্সা ভার্সেস আতলেতিকো, ততগুলো ম্যাচই দেখতে যাচ্ছি দিয়েগো সিমিওনে বলছেন বার্সেলোনা তাদের চেয়ে শক্তিশালী প্রতিপক্ষ, তারা লড়াই জমাতে চান। এবং তিনি বার্সেলোনাকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে তার সাবেক সহকারী কোচের কথা মনে করে তাকে কোট করে বলছেন যে জার্মান মানে হচ্ছে জার্মান বুরহোস, যিনি একটা সময়ে এই দিয়েগো সিমিওনের অ্যাসিস্ট্যান্ট ছিলেন। জার্মান সবসময় বলতো আমাদের আসলে মৌসুমের শুরুতে সেকেন্ড ডিভিশনের দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলে লাভ নেই, বরং রিয়াল বার্সার সঙ্গে নিয়মিত খেলা উচিত, কারণ ওদের সঙ্গে খেললেই আমরা কিছু শিখি, উন্নতি হয়। বার্সেলোনা আমাদের চেয়ে ভালো, তবে আমরা আশা করছি লড়াই করব। দিয়েগো সিমিওনে এখন এই লড়াই করার প্রত্যাশা করতেই পারেন। কিছুদিন আগে তিনি কোপা দেল রেতে বার্সেলোনাকে বাদ করে দিয়ে আসছেন, এখন তিনি আরও একবার বার্সেলোনাকে পাচ্ছেন। তার কাছে এটা একটা শেখার মঞ্চ। তার দল টটেনহ্যাম হটস্পারকে বাদ করে দিয়ে এসছে, কিন্তু কথা হচ্ছে বার্সেলোনা যখন আতলেতিকোর মুখোমুখি হবে তখন তাদের ওই ডিফেন্সিভলি ওই চিন্তায় ওই ভাবনায় তাদেরকে আসতেই হবে, এর কোনো বিকল্প নাই। আমরা এবার পয়েন্ট নাম্বার 2-তে যাই। পয়েন্ট নাম্বার 2, বার্ষিক গার্দিওলা দুর্দশা। আরও একবার রিয়াল মাদ্রিদের কাছে হেরে পেপ গুয়ার্দিওলার চ্যাম্পিয়ন্স লিগের অধ্যায়টা শেষ হয়েছে এই মৌসুমের জন্য। এ যেন এক রীতি হয়ে দাঁড়িয়েছে, ম্যানচেস্টার সিটি প্রতিবার রিয়াল মাদ্রিদের কাছে চ্যাম্পিয়ন্স লিগে হেরে বাদ পড়বে। এই দুই দলের ফিক্সচার যেমন খুব নিয়মিত ঘটনা হয়ে গেছে, পেপ গুয়ার্দিওলা একইভাবে এই দলের কাছে হারাটাকেও অভ্যাসে পরিণত করেছেন। বার্সেলোনার সাবেক কোচ যখন তিনি বার্সেলোনায় ছিলেন রিয়াল মাদ্রিদকে তিনি ডোবাতেন, কিন্তু এই ম্যান সিটিতে আসার পর তার কপালে যেন কিছুতেই আর জয় জোটে না। এবং ইতিহাদ স্টেডিয়ামে যে কোনো রূপকথার গল্পের জন্ম হবে না, এটা আমরা ম্যাচের একেবারে আর্লি স্টেজে বুঝে গেলাম, যখন বের্নার্দো সিলভা ওই জায়গায় একটা রেড কার্ড দেখলেন, একটা পেনাল্টিও কনসিড করলেন। এর পরের গল্পটা যেমন হওয়ার কথা ছিল তেমনই হয়েছে, আর ম্যানচেস্টার সিটির কপালে আরও একটা হার জুটেছে। আপনাকে একটা ট্রিভিয়া দেই। ট্রিভিয়াটা হচ্ছে এরকম, ম্যানচেস্টার সিটি সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের নকআউট ফেজের কোনো ম্যাচ কবে জিতেছে আপনি এটা মনে করতে পারবেন? আপনাকে যেতে হবে আরও 2 বছর আগে, যখন কোপেনহেগেনের এগেইনস্টে এই ম্যানচেস্টার সিটি সবশেষ নকআউট ফেজের কোনো একটা ম্যাচ জিতেছিল। এরপর থেকে তারা একটানা হারছে, এর পরের হারগুলো তিনটাই রিয়াল মাদ্রিদের কাছে। মানে চ্যাম্পিয়ন্স লিগে তারা জিতলো ইন্টার মিলানকে হারিয়ে, এরপরে তারা আর মোটে একটা নকআউট ফেজের ম্যাচ জিততে পেরেছে, এরপরে বাকি সব তাদের হার। এবার তারা রাউন্ড অফ 16 থেকেই চ্যাম্পিয়ন্স লিগে বিদায় নিল। গত 5 বারের ভেতরে 4 বারই তারা এক দলের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়েছে, আর ওই একবারই তারা রিয়াল মাদ্রিদকে হারাতে পেরেছে, এরপরে গিয়ে তারা আবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। পেপ গার্দিওলার কপালটা তাই রিয়াল মাদ্রিদময় হয়ে গেছে। রিয়াল মাদ্রিদ মানে তার জন্য দুর্দশা, আর রিয়াল মাদ্রিদ পেপ গার্দিওলার ম্যান সিটিকে পেলে অদ্ভুত সব গল্প জমিয়ে দিয়ে তারা ওই দলটাকে হারিয়েও দিচ্ছে। কিন্তু এখন প্রশ্ন যেটা উঠতে পারে যে পেপ গার্দিওলা আসলে ম্যানচেস্টার সিটিতে এতদিন থেকে মোটে একটা চ্যাম্পিয়ন্স লিগ জিতলেন এবং তার দল এবার রাউন্ড অফ 16 থেকে বাদ পড়লো, কোন রিয়াল মাদ্রিদের কাছে তারা হারলো? হ্যাঁ, ম্যানচেস্টার সিটি একটা ট্রানজিশনাল পিরিয়ডের ভেতর দিয়ে যাচ্ছে, তাদের হয়তো কিছু সমস্যা রয়েছে, কিন্তু রিয়াল মাদ্রিদের আসলে কি অবস্থা? তাদের কোচ বরখাস্ত হয়েছে মাঝপথে, তাদের দলের তারকা ফুটবলার একজনও উপস্থিত, বেশিরভাগই উপস্থিত ছিলেন না, এবং তারা লা ফাব্রিকা থেকে ইউথ ফুটবলার নিয়ে এসে, ইয়াং ফুটবলার নিয়ে এসে দল গুছিয়েছে। সেই দলের কাছে আপনি এইভাবে হারবেন, তারপরে কি আর কোনো যুক্তি খাটে? হ্যাঁ, তারা 15 বারের চ্যাম্পিয়ন্স লিগ উইনার, তারা এই কম্পিটিশনের সবচেয়ে সফল দল, তারা হয়তো ইতিহাসের সেরা দল, কিন্তু আপনি ম্যানচেস্টার সিটি, আপনি প্রতিবার ট্রান্সফার সিজনে এত সব টাকা খরচ করছেন, কিন্তু আপনি রিয়াল মাদ্রিদের সঙ্গে একবারও পারছেন না। মানে একবারই পেরেছেন, 5 বারের ভেতরে একবার, কিন্তু আপনি এইভাবে বারবার বাদ পড়ছেন একই দলের কাছে হেরে। এর কোনো ব্যাখ্যা আসলে পেপ গার্দিওলা নিজেও দাঁড় করাতে
পারছেন না। ইনফ্যাক্ট এখন এমন অবস্থা দাঁড়িয়েছে, ম্যাচের বিচারে উইন পার্সেন্টেজকে যদি আপনি হিসাবে নেন, পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ার জবে থেকে শুরু হয়েছে বার্সেলোনার হয়ে এরপর থেকে, তাহলে তার ভেতরে উইন পার্সেন্টেজে পেপ গার্দিওলা কেবল ক্রমশ নেমেই যাচ্ছেন চ্যাম্পিয়ন্স লিগের স্ট্যাটে। সবার উপরের নামটা স্যার অ্যালেক্স ফার্গুসন, তার চ্যাম্পিয়ন্স লিগের অধ্যায়টা শেষ হয়েছিল ওই রিয়াল মাদ্রিদের কাছে হেরেই। ইউপ হেইঙ্কেসের উইন পার্সেন্টেজ যথেষ্ট ভালো, জোসে মরিনিও সেখানে আছেন, লুই এনরিকে আছেন, ইয়র্গেন ক্লপ আছেন, জিনেদিন জিদান আছেন, সিমোনে ইনজাগিও ইনফ্যাক্ট পেপ গার্দিওলার ওপরে। কিন্তু পেপ গার্দিওলা সবচেয়ে বেশি ম্যাচ তিনি পরিচালনা করেছেন এই সময়ের ভেতরে 51, সবচেয়ে বেশি জয়ের হিসাবও তার, কিন্তু উইন পার্সেন্টেজের হিসাবে মানে 51 আর 24কে আপনি যদি ওটা পার্সেন্টেজ করে নিয়ে আসেন তাহলে সবচেয়ে কম পার্সেন্টেজের হিসাবেও পড়ে যাচ্ছেন পেপ গার্দিওলা পরের বার ম্যানচেস্টার সিটিতে থাকবেন কি থাকবেন না সে এক সংশয়ের গল্প, সে গল্পের শেষ আমরা জানি না এখনো। কিন্তু পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির এই সময়টায় তার ওই মোটে একটা চ্যাম্পিয়ন্স লিগ জেতাটাকে সম্ভবত একটা ব্যর্থতা হিসেবেই ধরা হবে যদি তিনি এভাবেই শেষ করেন তার সিটির অধ্যায়টা। কিন্তু কথা হচ্ছে এই হারের পরে রিয়াল মাদ্রিদের যে জয় সেটাকে আমরা অনেক বেশি গ্লোরিফাই করতে পারি বা পারতাম, কিন্তু সেই গল্প এতক্ষণে নিশ্চয়ই দ্য ফুটবল শোতে হয়ে গেছে, সবখানে কভার হয়েছে। আমরা তাই যাচ্ছি পরের পয়েন্টে, পয়েন্ট নাম্বার 3, দ্য গুড, দ্য ব্যাড, দ্য আগলি অ্যান্ড দ্য বিউটিফুল। 4টা পয়েন্ট আমরা এখানে রেখেছি, একটা একটা করে শুরু করি। দ্য গুডে থাকছে আর্সেনাল, এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে কম গোল খাওয়া দলটা, এবং তারা লেভারকুজেনকে হারিয়েছে ডেক্লান রাইসের অসাধারণ পারফরমেন্সে। একই সঙ্গে এজের ওই গোলটার ক্রেডিটও আপনাকে দিতে হবে। অনেকের মতে তারা চ্যাম্পিয়ন্স লিগের হট ফেভারিট। অনেকে হয়তো ভাববেন যে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, লিগ কাপ 4টা কম্পিটিশনে একসঙ্গে তাল মেলাতে গিয়ে আর্সেনাল কোথাও গিয়ে পথ হারাবে, এবং পথ যদি তারা হারায় তারা চ্যাম্পিয়ন্স লিগে হারাবে। সেটা হতে পারে, সেটা আমরা এখনো জানি না, কিন্তু আর্সেনালের এই পারফরমেন্স ছিল যথেষ্ট ক্লিনিক্যাল। ফার্স্ট গোলের জন্য তাদের অপেক্ষা ছিল এবং দুটো ওয়ান্ডার গোল তাদেরকে আসলে এই ম্যাচটা জিতিয়েছে। আর্সেনাল অনেকের চোখেই ফেভারিট। আরও একটা গুড, অবশ্যই স্পোর্টিং সিপি। তারা যে রূপকথার গল্পের জন্ম দিয়েছে এবং তারা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসটা নতুন করে লিখেছে, আবোলার এই পারফেক্ট নাইট হেডলাইনটাই সম্ভবত তাদের জন্য সবচেয়ে নিখুঁত। এই ম্যাচটাতে স্পোর্টিং সিপির জেতার কি আসলে কথা ছিল, বোদো গ্লিমতের রূপকথার গল্প শেষ করে দিয়েছে স্পোর্টিং সিপি। ভাবুন যে 7,500 স্টেডিয়ামের একটা মাঠে গিয়ে আর্কটিক অঞ্চলে স্পোর্টিং সিপি হেরে এসেছিল 3-0 গোলে, যে মাঠে ম্যানচেস্টার সিটির মতো দল হেরেছে, যে বোদো গ্লিমত হারিয়েছে আতলেতিকো মাদ্রিদকে, ইন্টার মিলান যে মাঠে গিয়ে হেরে এসছে সেই মাঠে স্পোর্টিং সিপিও হেরেছে, তাতে কী বা হয়েছে? বড়রা হারলে তারা কেন হারতে পারবে না? সেই স্পোর্টিং সিপি পরে গিয়ে গুনে 5 গোল দিয়েছে, এক্সট্রা টাইমে গিয়ে ওই ম্যাচে তারা জিতেছে। এমনকি তাদের সাবেক ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো মুগ্ধ হয়েছেন এত যে তিনি চ্যাম্পিয়ন্স লিগ নাইটে ওরকম একটা রাত শেষে এই ছবিগুলো শেয়ার দিয়ে তিনি বলেছেন তার দলের গল্পের কথা। এবং চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ডটা তাতে নতুন করে লেখা হয়েছে। 3 গোলে পিছিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগে পরের রাউন্ডে যাওয়ার যে রেকর্ডটাই এতদিন ছিল সেখানে নতুন একটা নাম যোগ হয়েছে, দেপোর্টিভো লা করুনা, এরপরে বার্সেলোনা, এএস রোমা, ছাপিয়ে লিভারপুল, এখন এর পরের দলটার নাম স্পোর্টিং সিপি। সেই দেপোর্টিভো লা করুনিয়া থেকে শুরু হয়েছিল এবং এখন এসে স্পোর্টিং সিপি। 2026 সালে আমরা পেলাম নতুন এক রীতি। এবার যাই আমরা দ্য গুডের পরের পর্বে। একটা পোস্ট অফ হোয়াট লিগ 1 তারা তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটা স্ট্যামফোর্ড ব্রিজের ছবি পোস্ট করে এইটা লিখেছে ক্যাপশনে, কারণ স্ট্যামফোর্ড ব্রিজের লেখা ছিল চ্যাম্পিয়ন্স অফ দ্য ওয়ার্ল্ড, আর লিগ জিজ্ঞেস করছে যে অফ হোয়াট, চ্যাম্পিয়ন্স অফ দ্য ওয়ার্ল্ড, আমরা তো ইউরোপের চ্যাম্পিয়ন। একটু পুরনো কনটেক্সট, তাই না? মানে ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনাল চেলসি যে হারিয়ে দিল পিএসজিকে, আর পিএসজি ফাইনাল জিততে পারলো না, আর সেই পিএসজি স্ট্যামফোর্ড ব্রিজে গিয়ে জিতলো 3-0 গোলে, 8-2 ব্যবধানে চেলসিকে হারিয়ে তারা চলে গেল পরের রাউন্ডে। পিএসজি কিন্তু ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে। চেলসির সঙ্গে 2টো ম্যাচ, তার একটা প্রমাণ, তাদের খেলার ধরন একটা প্রমাণ, তাদের ওই মোনাকোর পর থেকে এইভাবে চেলসি এবং পরের রাউন্ডে লিভারপুলকে পাওয়া সেটাও তাদেরকে ফেভারিট হিসেবে অনেকেই দেখছেন। দ্য গুড শেষ হয় নাই, কারণ 50 গোলের মালিক এখন চ্যাম্পিয়ন্স লিগে হ্যারি কেইনও। এখনো পর্যন্ত এর্লিং হল্যান্ড সবচেয়ে কম 49 ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে 50 গোলের মাইল ফলক ছুঁয়েছিলেন। এরপরে রুট ফন নিসলরার লেগেছিল 62 ম্যাচ, হ্যারি কেইনের লাগলো সব মিলে 66 ম্যাচ।
এবং লিওনেল মেসির সমান। একটু মনে করিয়ে দেই, এই হ্যারি কেইন চ্যাম্পিয়ন্স লিগে খুব নিয়মিত খেলেছেন এমনটা নয়। টটেনহ্যাম তো আর প্রতিবার চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করে নাই, কিন্তু বায়ার্ন মিউনিখের এই হ্যারি কেইন 50 গোলের মাইল ফলক ছুঁয়ে ফেললেন। টটেনহ্যামের গোলও তার সঙ্গে ছিল, কিন্তু তার সেখানে ম্যাচ লাগলো মোটে 66টা। এই ফুটবলাররা সবাই এই ক্যারিয়ারের শুরুর দিকে এই রেকর্ড ছুঁয়ে ফেলেছেন, যেটা অনেক পরে গিয়ে তুলনামূলকভাবে হ্যারি কেইন ছুঁয়ে দেখলেন। এবার আসি দ্য ব্যাডে। দ্য ব্যাড দ্য আগলে দুটোই বলতে পারেন। তুরস্কের ক্লাব গ্যালাতাসারাই অ্যানফিল্ডে কোনো রকম কোনো লড়াই জমাতে পারে নাই, ওটাকে যদি আপনি দ্য ব্যাড ধরেন। দ্য আগলিও ওই ম্যাচেরই একটা ঘটনা, সেখানে নোয়া ল্যাংয়ের আঙুল। গ্যালাতাসারাইয়ের এই উইঙ্গার যখন বল নিয়ে দৌড়াচ্ছিলেন, এরপরে মাঠের পাশে রাখা একটা পেরিমিটার বোর্ডের ওখানে গিয়ে তিনি হাতটা রাখলেন এবং তার আঙুল প্রায় দ্বিখণ্ডিত হয়ে গেছে ওই সময়। কারণ ওই জায়গায় যে সতর্কতা অবলম্বন করা দরকার ছিল স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণকারীদের, তারা সেই জায়গায় ঠিকমতো মেনটেন করেন নাই। পেরিমিটার বোর্ডের সঙ্গে ওখানে একটা তার কাটার মতো ছিল, সেখানে লেগে তার আঙুলের একটা অংশ ভয়াবহভাবে কেটে গেছে। এবং এই জায়গায় এই ছবিটা আপনি দেখতে পাচ্ছেন, লিভারপুলের বাকি ফুটবলাররা এসে সেখানে দেখছেন যে হুট করে কি হলো। এটা একেবারে মানে ফুটবলারদের ইনজুরি হয়, সেটা খুবই কমন ঘটনা, কিন্তু এইরকম ঘটনার জন্য কেউই আসলে প্রস্তুত ছিলেন না। লিভারপুল অবশ্য এইরকম রাতের জন্য হয়তো প্রস্তুত হয়েছিল। মোহামেড সালাহ, ফ্লোরিয়ান ভার্টজ অথবা বাকিদের কথা বলতে পারেন, ডমিনিক সোবোসলাই, সবাই মিলে একটা দারুণ রাত পার করেছেন। লিভারপুলের প্রতিপক্ষ পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের পরের রাউন্ডে। এবার হচ্ছে দ্য বিউটিফুল হচ্ছে জিয়ানলুইজি দোনারুমা এবং ভিনিসিয়াস জুনিয়রের একটা মুহূর্ত। রিয়াল মাদ্রিদ আর ম্যান সিটির ম্যাচ ইতিহাদ স্টেডিয়ামে। ম্যান সিটি ততক্ষণে টুর্নামেন্ট থেকে বাদ, ভিনিসিয়াস জুনিয়র পরের গোলটাও করে ফেলেছেন। এই সময় তিনি গোল করে ইতিহাদ স্টেডিয়ামের স্ট্যান্ডের সামনে উদযাপন করছেন, দুকান এভাবে আঙুল দিয়ে। ওই যে স্টপ ক্রাইং ইউর হার্ট আউট, সেটার একটা জবাব ভিনিসিয়াস জুনিয়র দেওয়ার চেষ্টা করেছেন সিটি ভক্তদের। গত বছরের জবাবটা এবছর এসে তিনি দিলেন। দারুণ এক রাত ভিনিসিয়াস জুনিয়র পার করেছেন এবং তিনি যে বিশ্বের অন্যতম সেরা ফুটবল, সেটা তিনি আরও একবার বুঝিয়েছেন। ওই গোলের উদযাপনের পর যখন তিনি দাঁড়িয়েছিলেন ওই স্ট্যান্ডের সামনে, জিয়ানলুইজি দোনারুমা সবার আগে ভিনিসিয়াসের কাছে গেছেন, গিয়ে তিনি বলছেন, তুমি এখানে কেন উদযাপন করছো? ম্যাচ তো আমরা হেরেই যাচ্ছি। মানে এরকম শরীর ভাষাটা এরকম ছিল, তুমি এখানে এসে কেন আমার সমর্থকদের তাতিয়ে দিচ্ছ? আমরা দেখতেই পাচ্ছি যে ম্যাচে আমরা নাই, আমরা ম্যাচটা হেরেই যাচ্ছি। কিন্তু সেই জিয়ানলুইজি দোনারুমা ম্যাচ শেষে আবার ভিনিসিয়াসকে প্রশংসাতেও ভাসাচ্ছেন। তিনি বলছেন, দুটি দারুণ ম্যাচ খেললো ভিনিসিয়াস, কিন্তু আমার মনে হয় ওর মতো একজন ফুটবলারকে সবার ভালোবাসা উচিত, ওরও উচিত সবাই যাতে ওকে ভালোবাসে সেই চেষ্টা করা। ও একজন চ্যাম্পিয়ন। অবস্থাটা একবার বুঝুন বা ভাবুন বা অনুধাবন করার চেষ্টা করুন। জিয়ানলুইজি দোনারুমা যাকে গোল উদযাপন করতে থামতে বলছিলেন, তার প্রশংসায় তিনি করছেন ম্যাচ শেষে হেরে যাওয়ার পরে, এবং তিনি বলছেন হি ইজ আ চ্যাম্পিয়ন, মানে ভিনিসিয়াস জুনিয়র ইজ এ চ্যাম্পিয়ন। এবং ভিনিসিয়াসেরও কিছু করণীয় আছে, যে ভিনিসিয়াসকে যাতে বাকিরাও ভালোবাসেন, তাকে যাতে বুঝতে পারেন, সেজন্য চেষ্টা করার কথা বলছেন। আবার তিনি এও বলছেন সমর্থকদেরও ভিনিসিয়াসকে ভালোবাসতে পারা উচিত। আমার মনে হয় ভিনিসিয়াসকে কেন্দ্র করে যে ধরনের ঘটনা, তার একমাত্র সমাধান সেই সমাধান জিয়ানলুইজি দোনারুমা খুব স্মার্টলি ম্যাচ হেরে যাওয়ার পরেও দিয়েছেন। এবং আমার কাছে মনে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের দ্য মোস্ট বিউটিফুল মোমেন্ট এই সপ্তাহে ছিল এই ভিনিসিয়াস এবং দোনারুমার ওই মুহূর্তটা, দ্য বিউটিফুল মাইন্ড। এবার আমরা যাচ্ছি পয়েন্ট নাম্বার 4-এ, ইংল্যান্ডে দুর্যোগ। ইংল্যান্ডে পরের বার চ্যাম্পিয়ন্স লিগে কয়টা দল যাবে ইংল্যান্ড থেকে? এই প্রশ্ন যদি আপনাকে করা হয়, আমরা তো ধরে নিচ্ছি 5টা দল যাবে, কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের 4টা দল একই রাতে হেরে বাদ পড়েছে। একই রাতে হয়তো নয়, মঙ্গল বুধবার, মানে একই রাউন্ডে একই সময় বাদ পড়েছে। এরকম ঘটনা কখনো চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ঘটে নাই, যে এক রাউন্ডে একই দেশের 4টা ক্লাব একটা টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে। অবশ্য এমন ঘটনাও আগে কখনো ঘটে নাই যে চ্যাম্পিয়ন্স লিগে একটা দেশের 6টা ক্লাব নকআউট ফেজে একই রাউন্ডে লড়ছে। সেই হিসেব থেকে এটাকেও একটা দৈব ঘটনা হিসেবে আমরা আলাদা রাখতে পারি। কিন্তু এইসব পারফরমেন্সের ওপরে তো চ্যাম্পিয়ন্স লিগে পরের বার কোন দেশ থেকে কয়টা ক্লাব খেলবে সেটাও নির্ভর করে। তো এইরকম একটা সময় যখন ইংল্যান্ডের 4টা ক্লাব ছিটকে পড়ে যায়, তখন প্রশ্নটা আসতেই পারে যে ইংল্যান্ডের ক্লাবগুলোর তাহলে হলো কি? এই না আমরা বললাম যে ইংল্যান্ডের 6টা ক্লাব চ্যাম্পিয়ন্স লিগের নকআউট ফেজে উঠেছে, আর কোনো দেশের এত সংখ্যা নাই, ইংলিশ প্রিমিয়ার লিগ সেরারে সেরা, তাহলে আসলে ঘটলোটা কি?
এখনো ইংল্যান্ডের যে কোএফিসিয়েন্ট র্যাঙ্কিং আছে বা রেটিং আছে তাতে যা দাঁড়াচ্ছে তাতে ইংল্যান্ডের থেকে পরের বারও 5টা দলের এই চ্যাম্পিয়ন্স লিগ স্পট পাওয়ার কথা। মানে ইউএফআর নতুন নিয়ম অনুযায়ী 1 এবং 2 নম্বরে থাকা হাইয়েস্ট কোএফিসিয়েন্ট র্যাঙ্কিংওয়ালা দলগুলো পরের বার একটা এক্সট্রা চ্যাম্পিয়ন্স লিগ স্পট পায়। সেই হিসেবে ইংল্যান্ডের আর কোনো সমস্যা হওয়ার কথা নয়, কারণ তাদের পয়েন্টের ওই হেলদি লিডটা। তার উপরে স্পেনের দুটো দল একে অন্যের মুখোমুখি হচ্ছে, বার্সেলোনা এবং আতলেতিকো, তার মানে একটা দল বাদ পড়বে, একটা দল থাকবে, সেখানেও রেটিংয়ে একটা প্রভাব পড়বে। জার্মানির ক্ষেত্রেও ব্যাপারটা তাই, একমাত্র বায়ার্ন মিউনিখ আছে, ইতালির তো কেউই এখানে আর অবশিষ্ট নাই। তাই ইংলিশ প্রিমিয়ার লিগের যে সমস্যাটার কথা অনেকে ভাবছেন সেটার প্রভাব আসলে এইবার চ্যাম্পিয়ন্স লিগে পড়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। এবং এই যে টিমস অ্যাক্টিভ যেটা দেখা যাচ্ছে এটা শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগ নয়, এটা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, কনফারেন্স লিগ, মানে সবগুলো টুর্নামেন্টের উপরে নির্ভর করছে। কিন্তু এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে সবচেয়ে সফল দল হিসেবে আপনাকে ধরতে হবে স্প্যানিশ ক্লাবগুলোকে। স্প্যানিশ ক্লাবগুলোর এই নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলো, মানে 3টা দল উঠেছে, বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ। স্পেন থেকে 13 বার এমন ঘটনা ঘটলো যে তাদের মিনিমাম 3টা দল কোয়ার্টার ফাইনালে 8 দলের ভেতরে জায়গা করে নিয়েছে। এরকম ঘটনা ইংল্যান্ড থেকে ঘটেছে 8 বার, ইতালি থেকে 4 বার, আর জার্মানি থেকে 1 বার। এবং এখানে টাকার অঙ্কেরও একটা তফাৎ তৈরি হতে পারে। চ্যাম্পিয়ন্স লিগের এই প্রতিটা রাউন্ডে যে পরিমাণ টাকার অঙ্ক পাওয়া যায় সেগুলো ক্লাবগুলোকে অনেক বেশি সাহায্য করে ট্রান্সফার বিজনেসে, স্পেশালি এই আজকালকার আমলে। সেখানেও ইংল্যান্ডের ক্লাবগুলো কিছুটা হলেও পিছিয়ে পড়েছে। এবং একই সঙ্গে স্পেনের যে 3টা ক্লাব এই কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠছে সেটা তাদের সম্ভাবনা উজ্জ্বল করেছে। পরের বার স্পেন থেকে হয়তো 5টা দল চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিতে পারে, তবে সেটা শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্সের উপরে নির্ভর করছে না, একই সঙ্গে কনফারেন্স লিগ এবং ইউরোপা লিগকেও মাথায় রাখতে হচ্ছে। এবার আমরা যাই পয়েন্ট নাম্বার 5-এ। আপ নেক্সট আপনি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল লাইন আপ এতক্ষণে জানেন, রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ার্ন মিউনিখ, স্পোর্টিং সিপি ভার্সেস আর্সেনাল, বার্সেলোনা ভার্সেস আতলেতিকো মাদ্রিদ, আর পিএসজি ভার্সেস লিভারপুল। আর এই হচ্ছে আমাদের ব্র্যাকেটের অবস্থা। পিএসজি লিভারপুল জয়ী দলটা খেলবে রিয়াল অথবা বায়ার্ন মিউনিখের সঙ্গে, বার্সেলোনা আতলেতিকোর জয়ী দল আর্সেনাল অথবা স্পোর্টিং সিপির বিপক্ষে। পিএসজির সঙ্গে লিভারপুল এই লড়াই গতবারও আপনি দেখেছেন চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অফ 16-এ টাই ব্রেকারে লিভারপুলকে বাদ করে দিয়ে দোনারুমারা মানে পিএসজি সেবার পরের রাউন্ডে উঠে গিয়েছিল। পিএসজি আপাতত যে ফর্মে আছে তাতে বেশিরভাগ লোকেই সম্ভবত এইটাইয়ে পিএসজিকে ফেভারিট ধরবেন। এপাশে রিয়াল আর বায়ার্ন মিউনিখ। সবশেষ রিয়াল বায়ার্ন মিউনিখ ম্যাচের কথা মনে আছে 2 বছর আগে চ্যাম্পিয়ন্স লিগে? হোসেলুর কথা মনে আছে? একবার মনে করে দেখতে পারেন, যদি ভুলে গিয়ে থাকেন তাহলে আপনি বুঝবেন যে এই ম্যাচে জানি আমরা বায়ার্ন মিউনিখ মেশিন, কিন্তু ভিনসেন্ট কোম্পানি বায়ার্ন মিউনিখের কোচ জানেন রিয়াল মাদ্রিদ কি জিনিস, কি বস্তু চ্যাম্পিয়ন্স লিগের এইটাই। তাই কোনোভাবেই আপনি রিয়াল মাদ্রিদকে বায়ার্নের বর্তমান ফর্মের কথা বিচার করেও পিছিয়ে রাখতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। ইনফ্যাক্ট শেষ কটা ম্যাচে বায়ার্ন মিউনিখের তুলনায় রিয়াল মাদ্রিদ এই 2 দলের দেখায় অনেক বেশি এগিয়ে, সেটা গোল করার দিক থেকে, সেটা জয়ের দিক থেকে, সব দিক থেকে। এই পাশে বার্সেলোনা ভার্সেস আতলেতিকো মাদ্রিদ, এটা নিয়ে আমাদের আগেই কথা হয়েছে। স্পোর্টিং সিপি আর আর্সেনাল, আপনি ধরতে পারেন সেখানে আর্সেনাল ফেভারিট, কিন্তু স্পোর্টিং সিপি তারা যেভাবে বোদোগ্লিমকে বাদ করেছে এরপরে তারা বিশ্বাস করতে চাইবে তাদের পক্ষে এই চ্যাম্পিয়ন্স লিগে আরও অঘটন ঘটানো সম্ভব। আপনি আমাকে জানাতে পারেন চ্যাম্পিয়ন্স লিগে আমরা কি মিস করে গেলাম, আপনার কোন মুহূর্তটা ভালো লেগেছে আপনি আমাকে জানাতে পারেন। এই ঈদটায় আপনার চ্যাম্পিয়ন্স লিগের কতখানি প্রভাব আছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.